তো আমাদের আজকে যে অধ্যায়টা করব সেটার নাম হচ্ছে লিজ ফাইন্যান্সিং। তো লিজ ফাইন্যান্সিং মোটামুটি সব ডিপার্টমেন্টে আছে। তো ফোর্থ ইয়ারে এইটা একসাথে দুইটা কাজ হয়ে যাবে। দুইটা কাজ বলতে যারা ম্যানেজমেন্টে আছে ফোর্থ ইয়ারে ওদের দুইটা সাবজেক্টে এই অধ্যায়টা আছে। আমরা আগে লিজ ফাইন্যান্সিং কাকে বলে সেটা আগে জানবো। লিজ ফাইন্যান্সিং কাকে বলে সেটা আগে দেখি। তো প্রথমে দেখি লিজ কি। যে এ লিজ ইজ এ কন্ট্রাক্ট whereby the owners of an asset, the lessor অর্থাৎ ইজারা দাতা, গ্রান্ট টু অ্যানাদার পার্টি দ্য লিসি, মানে অ্যানাদার পার্টি মানে আরেকজন পার্টিকে সে কি করে লিজ দেয়, দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ দ্য অ্যাসেট ইন রিটার্ন ফর দ্য পেমেন্ট অফ রেন্ট। অর্থাৎ কি বলতেছে যে লিজ ইজ এ কন্ট্রাক্ট, অর্থাৎ লিজ হচ্ছে একটা চুক্তি, যেই চুক্তির মাধ্যমে কি করা হয় একটা অ্যাসেটের যেই মালিকানা, ঠিক আছে, সেই মালিকানাটা কি করে এই অ্যাসেটের মালিক অর্থাৎ লিজর বলবো আমরা, অ্যাসেটের যে মালিক তাকে বলবো আমরা লেসর। হ্যাঁ, অর্থাৎ ইজারা দাতা তারা কি করতেছে, তার এই সম্পদটা সে আরেকটা লোকের কাছে, সে অ্যানাদার পার্টির কাছে কি করতেছে, ভাড়া দিতেছে নাকি, যাকে ভাড়া দিতেছে সেটাকে বলবো আমরা লেসি। হ্যাঁ, লেসর আর একটা হলো লেসি। তো লেসি হচ্ছে কে, যে ভাড়া নেয়, আর লেসর কে, যে ভাড়া দেয়। ঠিক আছে, তো তাকে কিসের বিনিময়ে ভাড়াটা দিতেছে, দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ অ্যাসেট ইন দ্য রিটার্ন ফর দ্য পেমেন্ট অফ রেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তার এই সম্পদের ব্যবহারের অধিকার সে আরেকজনকে দিতেছে। ঠিক আছে, অর্থাৎ তোমার কাছে একটা সম্পদ আছে, একটা মেশিন আছে, সেই মেশিনটা কি করতেছো তুমি একটা নির্দিষ্ট সময় পর পর ভাড়ার বিনিময়ে তুমি আরেকজনকে ব্যবহারের সুযোগ দিলে, সেটাকে আমরা বলতেছি লিজ ফাইন্যান্সিং। ঠিক আছে, ইজারা অর্থায়ন। তো লিজ ফাইন্যান্সিং করার জন্য কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। অঙ্কগুলো একটু বড় বড়, ক্যালকুলেশন বেশি, কিন্তু একদম ইজি অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্কই প্রায় সিমিলার, দুই এক জায়গায় শুধু একটু বেশ কম থাকে। এছাড়া আমাদের কাজগুলো প্রায় প্রত্যেকটা অঙ্কেই সেম হবে। হ্যাঁ, তো আমাদের কাজগুলো একটু বেশি এই চ্যাপ্টারটার অঙ্কগুলো, কিন্তু কাজগুলো একটু ইজি। তো ফার্স্টে আমরা কি করব, যে এই যে প্রতি বছর যে ভাড়াটা দিবে, হ্যাঁ, অর্থাৎ সম্পদের মালিক সে আরেকজন ব্যক্তির কাছে বা আরেকটা কোম্পানির কাছে সে ভাড়া দিতেছে। তো এই ভাড়া বাবদ সে প্রতি বছর কত টাকা করে পাইতেছে বা লিজ রেন্ট কত করে হবে সেটা আগে বের করবে। তো প্রথমে বলতেছি কি, ইন দ্য বুকস অফ লিজি, অর্থাৎ যে ইজারা দিছে, অর্থাৎ যে ভাড়া পাইতেছে তার হিসাবে আমরা কাজ করব। ঠিক আছে, অর্থাৎ সম্পদের যে মালিক তার হিসেবে আমরা কাজ করতেছি। প্রথমে কি, লিজ অপশন। ঠিক আছে, লিজ অপশন করো প্রথমেই। তুমি প্রথমে চিন্তা করলা যে আমি একটা সম্পদ ব্যবহার করতে চাইতেছি, এটা কি আমি কিনে ব্যবহার করব নাকি আরেকজনের কাছ থেকে ভাড়া নেব। ঠিক আছে, অর্থাৎ এখানে চিন্তা করতেছি কি, যে একটা সম্পদ আমি সম্পদে অর্থায়ন করতে যাবো, এটা কি আমি এখন ভাড়ায় চালাবো নাকি কি করব, ব্যাংক থেকে লোন নিয়ে ওটা কিনে ওটা আমরা নিজের ভাবে চালাবো। তো আমাদের দুইটা অপশন থাকবে, একটা হলো লিজ অপশন, একটা হলো লোন অপশন। ঠিক আছে, লিজ মানে হচ্ছে তুমি ইজারা নিবা একটা কোম্পানির থেকে। আমাদের এখানে একটু আগে একটু বলতে ভুলেছে যে এটা হিসাব করতেছি আমরা যে ভাড়া নিবে বা কি করবে, ব্যাংক থেকে ঋণ নিবে তার হিসেবে করবো। হ্যাঁ, অর্থাৎ ইজারা গ্রহীতা, বুঝতে পারছি। তো লিজ অপশন আর লোন অপশন দুইটা জিনিস এই অঙ্ক করতে গেলে মাথায় রাখতে হবে, একটা হলো লিজ অপশন, একটা হলো লোন অপশন। লিজে কাজগুলো কি, লিজে তোমাকে দুইটা কাজ করতে হবে, যে তুমি যে ভাড়া নিবা, তো প্রতি মাসে প্রতি বছর তোমাকে কত টাকা করে ভাড়া দিতে হবে সেটা আগে বের করবা, যেটাকে আমরা বলতেছি কি অ্যানুয়াল লিজ রেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা শর্টকাটে বলতেছি এএলআর, বা আমরা অ্যানুয়াল লিজ পেমেন্টও বলতে পারি, এএলপিও বলতে পারি। ঠিক আছে, তার মানে কি তুমি প্রতি বছর কত টাকা করে ভাড়া দিতেছো সেটা আগে বের করবা। যেটা কিভাবে বের করবো, আমরা যখন টাইম ভ্যালু অফ মানি করছি, প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা লিখতাম, ওই ফর্মুলার সাহায্যে আমাদের বের করতে হবে প্রতি বছর ভাড়া কত করে আসতেছে। ঠিক আছে, তো সূত্র হলো দুইটা, আমরা শিখে আসছি যখন টাইম ভ্যালু অফ মানি করছি, অর্থের সময় মূল্য, দুইটা সূত্র ইউজ করতাম। একটা হলো বছরের শুরুতে কিস্তি দিলে এক সূত্র হইতো, আর বছরের শেষে টাকা দিলে আর একটা সূত্র হইতো নাকি। বছরের শুরুতে দিলে আমাদের সূত্রের শেষে 1+r গুণ হইতো, আর বছরের শেষে যদি টাকা পাওয়া যেত বা দেওয়া হইতো, সেই ক্ষেত্রে আমাদের 1+r ছাড়া বাকি অংশটুকু আমাদের নিয়ে কাজ করতে হতো। তো প্রথমে বলতেছি কি বিগিনিং। বিগিনিং কেন বলছি, যে যদি প্রশ্নে বলা থাকে যে বছরের শুরুতে
কিস্তি দেওয়া হয় বা অ্যাডভান্স বলা থাকতে পারে, ঠিক আছে, বিগিনিং বা অ্যাডভান্স বা প্রিপেড এগুলো লেখা থাকতে পারে। অর্থাৎ অগ্রিম বোঝালে আমরা সূত্রে এটা ইউজ করব, অর্থাৎ ALR প্রতি বছর কত টাকা করে ভাড়া আসতেছে সেটা 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n, আর হচ্ছে আমাদের এই রেন্টের একটা ডিসকাউন্টিং রেট থাকবে বা রিটার্নের রেট থাকবে, ওই রেটটা আমরা এখানে বসাবো, আর এর মান কোশ্চেনে দেওয়া থাকবে। তারপরে এন হলো বছর, কত বছরের জন্য তুমি লিজ দিতেছো সেই এন, সেটা আমরা এখানে বসাবো, এটা এন এর মান, ঠিক আছে। আর ভাগ করবো হলো আর দিয়ে, আর হলো যে রিটার্নের রেট কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। এই হলো আমাদের ফার্স্ট কাজ, কি করা, অ্যানুয়াল লিজ রেন্ট বের করা। দুইটা ওয়েতে করতে পারি আমরা, এন্ডিং বা বিগিনিং, কোশ্চেনে যেটা বলবো আমরা ওই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড কাজ হচ্ছে পিবি অফ লিজ অপশন, অর্থাৎ তুমি প্রতি বছর যে ভাড়া দিতেছো তার বর্তমান মূল্য কত, ঠিক আছে। যে প্রতি বছর আমি মনে করো প্রথম বছর দিলাম 20,000, দ্বিতীয় বছর দিলাম 20,000, তৃতীয় বছর 20,000, এরকম প্রতি বছরই আমি ভাড়া দিতেছি। তো ওইটার আজকের মূল্য কত দাঁড়ায় সেটা আমরা একত্রে হিসাব করবো। অর্থাৎ 5 বছর এরকম যদি 20,000 করে দেই তাহলে আজকের মূল্যে কত দাঁড়ায় সেটা করবো। এখন প্রশ্ন হইতে পারে এইখানে তো প্রেজেন্ট ভ্যালু আমাদের ছিল, আবার কেন প্রেজেন্ট ভ্যালু বের করবো? ওইটা ছিল হলো মোট খরচ অনুযায়ী। অর্থাৎ মনে করো তুমি 1 লাখ টাকার একটা সম্পদ কেনা বা লিজ নেওয়ার কথা চিন্তা করতেছো, ঠিক আছে। ওই ক্ষেত্রে এটা 1 লাখ হলো প্রেজেন্ট ভ্যালু, কিন্তু ওই 1 লাখের পিছু আরো কোনো কিছু খরচ থাকে, যেই খরচগুলো আমরা এখন দেখবো, যে ওই খরচগুলো বাদটা দেওয়ার পরে আমাদের বর্তমান মূল্য কত হয় সেটা আমরা বের করবো। তো এই ছকটা মনে রাখতে হবে, এখানে 8টা ছক আছে, 8টা কলাম আছে, ঠিক আছে। 8টা কলামের প্রথমেই বলবে কি, ইয়ার বসবে, অর্থাৎ কত বছরের অঙ্ক আমি করতেছি, মনে করো সাপোজ 5 বছরের হইলো, এটা আমরা কি লিখবো, ইয়ারের এখানে লিখবো 1 থেকে 5, হ্যাঁ। ALR অ্যানুয়াল লিজ রেন্ট আমরা এখানে আগের ওয়ার্কিং এ যেটা বের করছি সেটা আমরা 2 নাম্বার ঘরে বসাই দিব। মেইনটেনেন্স কস্ট, রক্ষণাবেক্ষণ খরচ, ঠিক আছে। তো এই রক্ষণাবেক্ষণ খরচ বলতে তুমি যেই মেশিনটা ইজারা নিয়ে চালাইতে চাইতেছো তার রক্ষণাবেক্ষণ খরচ থাকে, যদি থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে, কোশ্চেনে এটা বলা থাকবে। ধরে নিলাম আমাদের কোশ্চেনে বলা আছে যে মেইনটেনেন্স কস্ট দেওয়া আছে, ঠিক আছে, মেইনটেনেন্স কস্ট কোশ্চেনে দেওয়া আছে। তখন আমাদের কাজটা হবে কি, যে এই যে অ্যানুয়াল লিজ রেন্ট, তুমি যত টাকা ভাড়া দিতেছো সেই ভাড়া থেকে তুমি মেইনটেনেন্স কস্টটা বাদ দিবা, ঠিক আছে। অর্থাৎ তুমি প্রতি বছর ভাড়া যত দিতেছো সেইখান থেকে মেইনটেনেন্স কস্ট বাদ দিব। বাদ দিলে আমরা যেটা পাইতেছি সেটার নাম হলো TCF, অর্থাৎ টোটাল ক্যাশ ফ্লো, ঠিক আছে, টোটাল ক্যাশ ফ্লো। TCF মানে টোটাল ক্যাশ ফ্লো। তো এই টোটাল ক্যাশ ফ্লোর উপর আবার তোমাকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, ট্যাক্স। অর্থাৎ এটা কিন্তু তোমার খরচ, খেয়াল করে দেখি, এই যে ALR অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট, তুমি প্রতি বছর ভাড়া দিতেছো, ঠিক আছে, ওইখান থেকে তোমার রক্ষণাবেক্ষণ খরচটা বাদ দিতে হবে। বাদ দিলে একটা অ্যামাউন্ট পাইতেছে। সাপোজ মনে করো এখানে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা থেকে তুমি 10,000 টাকা বাদ দিলা, থাকলো কত, 90,000 টাকা। এই 90,000 টাকা তুমি কিন্তু খরচ, কারণ তোমার প্রতি বছরই মেনটেন্যান্স কস্ট ছাড়া তোমাকে 90,000 টাকা দিতে হইতেছে, আর বাকি 10,000 টাকা মেনটেন্যান্স কস্ট বাবদ দিতে হইতেছে। তাহলে তোমার এই 90,000 টাকা যেহেতু খরচ, এই খরচের উপরে কি করতে হবে, ট্যাক্স ধরতে হবে। এই এখানে কি লিখছি আমরা, ট্যাক্স, টিএস মানে হচ্ছে ট্যাক্স সেভিং, ঠিক আছে, টিএস মানে হচ্ছে ট্যাক্স সেভিং। তো এই ট্যাক্স সেভিং কিভাবে আসতেছে, যেহেতু তোমার খরচ হইতেছে তাহলে তোমার প্রতিষ্ঠানের কি হইতেছে, ট্যাক্স সেভিং হইতেছে। কেন সেভিং বললাম, কারণ হলো তোমার যদি রেভিনিউ হইতো, আয় হইতো, তাহলে তোমাকে ট্যাক্স দিতে হইতো, তখন আমরা একদম ট্যাক্স পেইড। কিন্তু এখন কিন্তু তোমার খরচ হইতেছে, খরচ যত বাড়তে থাকবে আমাদের মুনাফা তত কম হবে নাকি, আর মুনাফা যত কম হবে আমাদের ট্যাক্সের অ্যামাউন্টটা তত কম আসতে থাকবে। তার মানে কি, খরচ যেহেতু বাড়তেছে তার মানে কি আমাদের ট্যাক্সের সেভিং হইতেছে। তো এই ট্যাক্সের সেভিং কত পার্সেন্ট হবে সেই পার্সেন্টেজও কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। নর্মালি 40, 50 বা 35 এরকম থাকে। তারপরে আমরা কি করব, আমাদের যেহেতু ট্যাক্স সেভিং হয়েছে তার মানে কিছু টাকা সেভ হয়েছে, তাহলে কি করব আমরা, টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিংটা বাদ দিব। দিলে আমরা পাইতেছি সর্বশেষ আমার প্রকৃত পক্ষে আমি প্রতি বছর কত টাকা করে দিতেছি সব খরচ টরচ বাদ দিয়ে, সেটা আমাদের বের হবে, ঠিক আছে। তো 90,000, সাপোজ আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম কি, যে 1 লাখ টাকা মনে করো ভাড়া দেয়, 10,000 টাকা ভাই আজকে মেনটেনেন্স কি কস্ট দেয়। এই হুম, চ্যাপ্টারে কি আজকে শুরু? হ্যাঁ আজকেই শুরু, ঠিক এটা আছে। না আরেকদিন ক্লাস করাইছিলেন? না না, এটা ক্লাস করানো হয় না, এটা তোমাদের হয়তো ওই কোচিং এ হয়তো করাইছিল, আমার খেয়াল নাই, যেটাই হোক। না না, কোচিং এ না, ওই যে ওই দিনকার কারেন্ট গেল না যেটা। না, ওই দিন করাইছি আমরা হচ্ছে আহ
অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আজকে এটা ফার্স্ট ক্লাস। তো আমরা বলতেছিলাম যে লিজ ধরলাম আমরা 1 লাখ টাকা দেওয়া আছে, মেনটেন করে দেওয়া আছে 10,000, তাহলে বাদ দিলে আসছে 90,000। 90,000 মনে করো ট্যাক্স রেট দিচ্ছে 50%ই ধরো, তাহলে কত থাকলো 45,000। তাহলে 90,000 থেকে 45 বাদ দিলেন 45,000 থাকতেছে। তো এই 45,000 টাকার উপরে আমাদের কি করতে হবে, এটা আজকের মূল্যে কনভার্ট করতে হবে। তো আজকের মূল্যে দুই ভাবে করার সিস্টেম, আমরা যখন ওই ক্যাপিটাল বাজেট করছি, ঠিক আছে, ফিনান্সের মধ্যে আমরা ক্যাপিটাল বাজেট করছি না, বর্তমান মূল্য বের করতাম দুইটা উপায়ে। যদি প্রতি বছর সমান কিস্তি হতো একরকম ভাবে, আর প্রতি বছর যদি ভিন্ন ভিন্ন কিস্তির পরিমাণ দেওয়া থাকতো তখন আবার আরেক ভাবে করতাম। তো আমাদের লিজে সবসময় এই ফর্মুলা ইউজ করে কাজ হবে। এই যে উপরে ছকটার মধ্যে দেখো লিখছি কি, যে এখানে কি লাগবে, পিবি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে। তো এখন আমরা জেনে নেই যে ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিবি ফ্যাক্টর যদি কোশ্চেনে ডিরেক্ট না দেওয়া থাকে, নর্মালি থাকে না, 99%ই থাকে না, এটা তোমাকে বের করে নিতে হয়। 1% সম্ভাবনা থাকে প্রশ্নের মধ্যে, ওটা থাকলে ডিরেক্ট বসাই দিও। তখন আমরা এই যে উপরে যে প্রথম লাইনটা লিখছি এটার কোনো প্রয়োজন হবে না যদি কোশ্চেনে থাকে। কি লিখছি, ডিসকাউন্ট ফ্যাক্টর না থাকলে বের করার নিয়ম, প্রশ্নে ধরেই নিবা যে তোমার কোশ্চেনে থাকে না, ঠিক আছে। আমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো সেগুলো সচরাচর ডিসকাউন্ট ফ্যাক্টর থাকে না। প্রশ্নে অবশ্যই ইন্টারেস্ট রেট থাকবে। ইন্টারেস্ট রেটকে কি করব, 1 - ট্যাক্স রেট দ্বারা গুণ করব। তো আমরা বলতেছিলাম 50% যদি ট্যাক্স রেট হয় তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে আরো 0.5 থাকে, ওই 0.5 এর সাথে ইন্টারেস্টের রেট দেওয়া থাকবে কোশ্চেনে, সেই ইন্টারেস্টের রেটের সাথে আমরা গুণ করলেই একটা ফ্যাক্টর বের যাবে। সাপোজ মনে করো 10% বের হলো, ক্যালকুলেট করে, এখানে ক্যালকুলেট করে 10% বের হলো। তো আমরা বলতেছিলাম কি, যে প্রতি বছরে যদি সমান কিস্তি হয় তাহলে আমরা এই নিচের ফর্মুলাটা ইউজ করব। প্রতি বছরই মনে করো 45,000 টাকা করে আসতেছে নিট ক্যাশ ফ্লো, ঠিক আছে। তাহলে আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করব, অ্যানুইটি, ঠিক আছে, ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যানুইটি। এই সূত্রটাও কিন্তু পরিচিত নাকি, এই যে প্রেজেন্ট ভ্যালুর এই এতটুকু অংশকে আমরা বলতেছি ডিসকাউন্ট ফ্যাক্টর বলতেছি নাকি, অ্যানুইটি। তো এই সূত্রের মধ্যে আমরা ওই যে 10% 0.10 এন এর মান ধরলাম 5 বছর, 5 বসালাম, এখানে 0.10 বসিয়ে আমরা একটা মান পাবো। ওই মানের সাথে এই নিট ক্যাশ ফ্লো গুণ করলে আমরা পাইতেছি প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। তো মেনটেন কস্টের ব্যাপারে একটা জিনিস বলছে, নর্মালি এটা তেমন প্রয়োজন হয় না, কারণ আমাদের যে পরীক্ষায় যে কোশ্চেন গুলো হয় বা আমরা সচরাচর যে অঙ্কগুলো করি এখানে সবসময় ওই মাইনাসই হয়, অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট থেকে মেনটেনেন্স কস্ট বাদ দিতে হয়। কখন, যখন আমরা লিজ অপশন করি, ঠিক আছে। লোন অপশন করতে গেলে তখন আবার বিপরীত কাজ হয়, যোগ হয়, এটা আমরা পাবো। তো এখানে একটু পড়ে দেখি কি বলতেছে তারা। if the maintain cost spent by the lessor, it is deduct from the ALR, ঠিক আছে। অর্থাৎ যদি এটা লেসর বহন করে, অর্থাৎ যে ভাড়া দিছে, মালিক, সে যদি বহন করে তাহলে কি করব আমরা, অ্যানুয়াল লিজ রেন্ট থেকে এটা ডিডাক্ট করবো, অর্থাৎ বিয়োগ করব। তো নর্মালি লিজ অপশনে এই ইজারাটা কে দেওয়া থাকে, কে দেয়, মালিকই দেয় নর্মালি, ইজারার ক্ষেত্রে। আর যদি উল্লেখ করা থাকে যে লিসি দিছে, অর্থাৎ যে ইজারা নিছে, ঠিক আছে, লিসি মানে কি, ইজারা গ্রহিতা। যদি প্রশ্নে এটা ডিরেক্ট উল্লেখ করে দেয় যে মেনটেন কস্টটা লিসি, অর্থাৎ যে ভাড়া দিতেছি প্রতি বছর, ঠিক আছে, অর্থাৎ সম্পদ যে ইউজ করতেছে সে যদি বহন করে তাহলে কি করবো আমরা, এটা অ্যাড করব। কেন অ্যাড করব, কারণ সে ভাড়াও দিতেছে আবার মেনটেন কষ্ট দিতেছে নাকি, দুইটাই দিতেছে, এই জন্য কি করবো আমরা দুইটাকে যোগ করে নিব। আর এটার থেকে কেন বিয়োগ করছে, কারণ হলো আমরা ধরে নিব যে লিজ অপশনে কিছু বলা না থাকলে মেনটেন কষ্ট সবসময় কে বহন করবে, লেসর অর্থাৎ মালিক বহন করবে, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রথম পার্ট। আমাদের প্রত্যেকটা অঙ্কেই দুইটা করে পার্ট থাকে, যদি 10 মার্কের কোশ্চেন হয়। আর যদি 4 মার্কের কোশ্চেন হয় তাহলে এতটুকু চেয়ে চাইবে, আর কিছু চাইবে না, আর এতটুকু চাইও না, আরো ছোট ছোট জিনিসও চাইতে পারে। যেমন বলে দিল অ্যানুয়াল লিজ রেন্ট কত হবে, শুধু তুমি লিজ রেন্ট বের করবা। আবার বলে দিল যে অ্যানুয়াল লিজ রেন্ট এত দেওয়া আছে, আপনি পিবি বের করেন, ঠিক আছে। পার্ট পার্ট করেও চাইতে পারে, এটা কোশ্চেন করার ডিপেন্ড করবে টিচারের উপর। তো আমাদের পার্ট সিতে যেগুলো আসে সেগুলো আমাদের দুইটা পার্ট হয়, একবার লিজ অপশন করতে হয়, আবার কি করতে হয়, লোন অপশনও করতে হয়। তো এখন আমরা দেখব লোন অপশন যাওয়ার আগে আমরা আগে লিজ অপশনের একটু প্র্যাকটিস করে আসি, না হলে দুইটা পেজ লাগাই দিব, ঠিক আছে। যতটুকু আমরা শিখলাম যে লিজের বইতে আমাদের লিজ অপশনে দুইটা জিনিস শিখলাম আমরা, একটা হলো প্রতি বছর ভাড়া কত করে আসতেছে সেটা বের করা, বছরের শুরুতে হলে কিভাবে আর শেষে হলে কিভাবে,
আর আরেকটা জিনিস শিখলাম যে পিবি অফ লিজ অপশন বের করা, অর্থাৎ আমি প্রতি বছর যে ভাড়া দিতেছি তার আজকের মূল্য কত। আর এই অঙ্ক কেন করতেছি এটা আমরা শেষের দিকে বলবো, যে দুইটা পার্ট কমপ্লিট হওয়ার পরে বলবো কেন আমরা এই কাজগুলো কেন করতেছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটাই কি ছিল এই অঙ্ক করে। আচ্ছা, তো 1 নাম্বার অঙ্কটা দেখি। সবাই বলতেছে যে এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে, হ্যাঁ একদম হুবহু আসছে, এরকম অনেকবার রেকর্ড আছে, কোনো কিছু চেঞ্জ করে নাই। তো বলতেছে যে এই কোম্পানি নিড টু অ্যাকোয়ার অন ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট টাকা 3,35,220। অর্থাৎ কি একটা কোম্পানি কি করবে, একটা ইকুইপমেন্ট নিবে, তার মূল্য হচ্ছে কত, 3,35,220 টাকা। ঠিক আছে, অর্থাৎ মোট কস্ট মূল্য কত মেশিনের বা ইকুইপমেন্টের, 3,35,220 টাকা। দ্য কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভ টু ফাইন্যান্স দ্যাট ইকুইপমেন্ট। অর্থাৎ এই কোম্পানি চিন্তা করতেছে তারা এই অর্থায়নটা দুই ভাবে করতে চাইতেছে। একবার প্রথমে সে চিন্তা করছে সে লিজ দিবে কোন একটা কোম্পানি থেকে এই মেশিনটা নেওয়ার জন্য, অর্থাৎ এই সম্পদটা নিবে, ব্যবহার করবে, এই জন্য সে লিজ দিবে কোন একটা কোম্পানির কাছ থেকে। তো এই সম্পর্কেই বলতেছে, টু টেক লিজ ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানি ফর 5 years with an annual lease payment of টাকা 1,20,000 to be paid at the end of each period। অর্থাৎ কি বলতেছে, যে এই কোম্পানিটা এই টাকার বিপরীতে, অর্থাৎ এই টাকাটা, এই সম্পদটা ইউজ করতে চাইতেছে কত বছর, 5 বছর। এবং এই সম্পদটা কার কাছ থেকে নিবে, লিজ দিবে ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে। ঠিক আছে, এবং প্রতি বছর তাদেরকে ভাড়া দিবে কত করে, 1,20,000 টাকা করে। ঠিক আছে, প্রতি বছর দিতেছে। তো এখন আমাদের কাজ হবে কি, লিজ অপশন নিয়ে একটু কাজ করব। ঠিক আছে, আর পরের অংশটা লোনের আবার ইন্টারেস্ট রেটটা লাগবে আমাদের কাজে, কারণ লিজ বলো আর লোন বলো আমাদের অবশ্যই ডিসকাউন্ট ফ্যাক্টরটা লাগবে, এবং ডিসকাউন্ট ফ্যাক্টর করতে গেলে আমাদের অবশ্যই ইন্টারেস্টের দিকে তাকাইতে হবে যদি ডিসকাউন্ট ফ্যাক্টর না দেওয়া থাকে। আর আরেকটা জিনিস লাগবে সেটা হলো ট্যাক্স রেট। তো আমরা এই প্রথম টুকু একটু কাজ করে আসি, তারপরে আমরা আবার লোনের পার্টটা দেখবো। লোনের পার্ট দেখে লোনের অপশনটা করবো। তো আমরা বলতেছি ইন দ্য বুকস অফ লিজি, অর্থাৎ যে ইজারা দিছে, ইজারা নিছে, হ্যাঁ লিসি মানে হচ্ছে ইজারা গ্রহিতা। তো তোমাদের একটা প্রশ্ন আসে এই পার্ট বিতে বা সিতে, বিতেই বেশি আসে এটা, সেটা হলো লিসি আর লেসরের পার্থক্য, ইজারা দাতা ইজারা গ্রহিতার মধ্যে পার্থক্য। আর একটা কোশ্চেন হয় লিজ এবং পারচেজের মধ্যে পার্থক্য, অর্থাৎ ভাড়া নেওয়া আর হচ্ছে ক্রয় করা, এই দুইটার বা ঋণ নেওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এগুলো নর্মালি মাঝে মধ্যে আসে। তো এখন কি করতেছি, যে যে ভাড়া নিছে তার বহিতে আমরা কি করব, হিসাব করব। হ্যাঁ, অর্থাৎ লিজ অপশন আমরা দুইটা জিনিস শিখছিলাম, একটু উপরের দিকে আবার দেখে আসি। কি বলছিলাম প্রথমে, যে লিজ অপশনে কি করতে হবে, অ্যানুয়াল লিজ রেন্ট বের করতে হবে, আর পিবি অফ লিজ অপশন বের করতে হবে। তোমার একটা জিনিস সুবিধা হয়ে গেছে, সুবিধাটা কি, যে অ্যানুয়াল লিজ রেন্ট তারা বের করে দিছে, অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লোন পেমেন্ট, লিজ পেমেন্ট তারা বের করে দিছে। আর এটা নর্মালি থাকে, ম্যাক্সিমাম টাইমে বের করা থাকে, না করা থাকলে আমাদের বের করে নিতে হবে। তো কাজটা তোমাকে একটু ইজি করে দিছে, যে দেখো এই যে প্রতি বছর 5 বছর এরকম অ্যানুয়াল লিজ পেমেন্ট বা রেন্ট কত দিছে, 1,20,000 টাকা। ঠিক আছে, টু বি পেড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, আবার বলেও দিছে বছরের শেষে দেয়। ঠিক আছে, বছরের শেষে দিলে একভাবে হিসাব হবে, আবার বছরের শুরুতে দিলে আরেকভাবে হিসাব হবে। আমাদের একদম ইন্ডিকেট করেই দিছে যে প্রতি বছর ভাড়া 1,20,000 এবং এটা বছরের শেষে দেওয়া হয়। তো এই জন্য আমাদের ওই যে উপরে আমি যে ছকটা দেখাইছিলাম ওই ছকটা এখানে করছি। এখন প্রশ্ন হইতে পারে যে ওইখানে তো ছক দেখলাম আমি 8টা, কিন্তু এইখানে কেন 6টা হলো, এটার ব্যাখ্যাও দিতেছি। তো প্রথমে তো অবশ্যই কি বসাবো আমরা, বছর বসাবো, নাম্বারিং করতে আমি 1 নাম্বার ঘরে ইয়ার বসাবো, এবং ইয়ার কত ছিল, 5 বছর। হ্যাঁ, এবং প্রতি বছরই কিন্তু বলছিল সমান 1,20,000 টাকা করে। এই জন্য আমরা ওই 1, 2, 3, 4, 5 এইভাবে না লিখে দেখছি কি 1 থেকে 5, কারণ প্রতি বছরই সমান কিস্তি। ঠিক আছে, তুমি যদি চাও যে না আমি 1, 2, 3, 4, 5 এইভাবে লিখবো তাও হবে, অথবা 1 থেকে 5 এইভাবে লিখলে হবে। ওইভাবে করলে তোমার ঘর বড় হবে, কাজও বাইরে যাবে, দরকার কি আছে না। তো এই হলো অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট। এরপরে আমাদের ঘর ছিল মেইনটেনেন্স কস্ট। দেখো কোশ্চেনে এই লাইনটার মধ্যে কোনো মেইনটেনেন্স কস্ট নাই, অর্থাৎ লিজ অপশনে কোনো মেইনটেনেন্স কস্ট নাই, এই জন্য আমাদের মেইনটেনেন্স কস্টের ঘরটা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আর তুমি যদি মনে করো না আমি দিয়েই করবো, দিলে দিবা, সমস্যা নেই, এখানে শূন্য বসা বা মেইনটেনেন্স কস্টের ঘরে শূন্য বসায় কাজ করে ফেলবো। হ্যাঁ,
আর যেহেতু নাই আমরা ছক আমাদের দুইটা কেন কম হলো এটাও বলেন একটু দেখো। এই যে খেয়াল করি, এই যে অ্যানুয়াল লিজ রেন্ট থেকে মেইনটেনেন্স কস্ট বাদ দিলে টিসিএফ পাইতেছি। তো যেহেতু আমাদের মেইনটেনেন্স কস্টই নাই, তার মানে টিসিএফ আসার তো কোনো প্রশ্নই আসে না নাকি। অর্থাৎ এই ঘরটা না থাকার কারণে, মেইনটেনেন্স কস্টটা না থাকার কারণে আমার টিসিএফ আসতেছে না। এই জন্য আমাদের ঘর কয়টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে। মাঝখানের দুইটা, এই দুইটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, তুমি চাইলে দিয়েও করতে পারো, দিলে এখানে শূন্য হবে। মনে করো এখানে 1 লাখ টাকা বসাইছো, এখানে শূন্য বসাইছো, বাদ দিয়েছে 1 লাখ, তারপরে বাকি কাজটা আগের মতো করে ফেলতে পারবে। বুঝতে পারছি? অর্থাৎ ওইটা দেওয়া না দেওয়া কোনো সমস্যা নাই। দিলে শূন্য বসাবে, না দিলে তো বসবেই না, ঘর দুইটা কমে যেতেছে। তো আমরা ভাড়া, তারপরে কি ছিল, টিএস অর্থাৎ ট্যাক্স সেভিং। তুমি প্রতি বছর ভাড়া দিতেছো 1,20,000 টাকা করে, এবং ট্যাক্স কিন্তু এই যে কোশ্চেনের শেষের দিকে বলা আছে যে কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। 40% আসতেছে 48,000 টাকা। তারপরে আমরা কি শিখছিলাম যে এএলআর থেকে টিএস বাদ দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ তুমি ভাড়া কত দিতেছো তার থেকে তোমার ট্যাক্স সেভিং হইতেছে কত, সেটা বাদ দিলে তুমি অ্যাকচুয়ালি কত পেড করতেছো সেটা আমাদের বের হবে। নেট ক্যাশ ফ্লো 72,000 টাকা। ঠিক আছে। তারপর আমরা বলছিলাম কি এই টাকাটাকে বর্তমান মূল্যে কনভার্ট করতে হবে। অর্থাৎ প্রতি বছর তুমি 72,000 টাকা করে পরিশোধ করতেছো সব খরচ টরচ বাদ দেওয়ার পর, এবং এটা প্রতি বছর কিন্তু 72,000 প্রতি বছর। এরকম কত বছর দিবা, 5 বছর দিবা। তাহলে 5 বছরের আজকের মূল্য কত সেটা আমরা আগে বের করব, একটা ফ্যাক্টর বের করবো। ওই ফ্যাক্টরটার সাথে এটা গুণ করলে আমি পেয়ে যাব যে আমাদের 5 বছরে মোট যত দিতাম, অর্থাৎ প্রথম বছর 72 দিচ্ছ, দ্বিতীয় বছর 72 দিচ্ছ, তৃতীয় বছর 72 দিচ্ছ, এরকম 5 বছরে কিন্তু অনেক টাকা আসে। এই 2,80,000 2,80,058 টাকা কিন্তু আসে না 5 বছরে, কিন্তু 72-এর সাথে আমি একটু দেখাই ক্যালকুলেট করে। 3,60,000 আছে ভাই। 3,60,000 আসে, কিন্তু এইখানে কিন্তু 2,80,000। 3,60,000 যেটা ওটা হলো ফিউচার ভ্যালু। হ্যাঁ, প্রতি বছর যে দিতেছো মানে অ্যানুইটি সবগুলো একত্রে করে আসতেছে আমাদের 3,60,000। ওইটাকে আমি কি করতেছি, আজকে কত আসে সেটা আনতেছি। কেন? কারণ আমাদের এই অঙ্কের মূল উদ্দেশ্য হলো ডিসিশন দেওয়া। অর্থাৎ একজন ইজারা গ্রহীতা সে কি একটা সম্পদ কিনবে লোন নিয়ে, নাকি সে ইজারা নেবে কোনো কোম্পানির কাছ থেকে, সেইটার ডিসিশনটা নেওয়া হয় এই বর্তমান মূল্যের উপর ডিপেন্ড করে। অর্থাৎ দুইটা অপশনে আমরা কি করব, বর্তমান মূল্য বের করব। এই বর্তমান মূল্য যার কম হবে, অর্থাৎ ধরলাম যে লিজের কম হয়েছে, তার মানে কি সে লিজ অপশনটা সিলেক্ট করবে, লোন অপশনে সে যাবে না। আবার যদি মনে করো লিজ অপশনে বেশি, লোন অপশনে প্রেজেন্ট ভ্যালু কম, তাহলে লোন অপশনে যাবে, কারণ সে চিন্তা করবে কোন অপশনে গেলে তার খরচটা কম হবে। এই উদ্দেশ্যে আমাদের কি করা হয়, লিজ ফাইন্যান্সিং এর এই কাজগুলো করা হয়, যে একটা সম্পদ সে লিজে নিলে তার সুবিধা হবে নাকি লোন নিলে তার সুবিধা হবে, এই ডিসিশন গুলো দেওয়ার জন্য আমরা লিজ ফাইন্যান্সিং করতেছি। তো এই 9% কিভাবে আসলো, ওই যে আমরা বলছিলাম কোশ্চেনে যদি কোনো ডিসকাউন্ট ফ্যাক্টর না দেওয়া থাকে তখন আমাদের বের করতে হবে, এবং ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র বলছিলাম ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ইন্টারেস্ট রেট ছিল কোশ্চেনে এই যে 15%। এই যে 2 নাম্বার লোনের মধ্যে ইন্টারেস্ট রেটটা পাবা, লিজের মধ্যে ইন্টারেস্ট পাবা না। 15%, 15% বসাইছি। ট্যাক্স রেট ছিল 40%। 1 মাইনাস 40% মানে হলো 0.6 এর সাথে 15 গুণ করলে 9% আসবে। ঠিক আছে। তো এই 9% এখানে বসাইছি, এটা তো রেট বের করলাম না। তো এই রেটে আমাদের 1 টাকার আজকের মূল্য কত, অর্থাৎ 5 বছরে একসাথে আজকের মূল্য কত সেটা আমরা বের করতেছি, এবং এটাও আমরা এখানে ক্যালকুলেট করে দেখাই দিছি যে ডিসকাউন্ট ফ্যাক্টর এট দ্য রেট 9% ফর 5 ইয়ার, অর্থাৎ একসাথে 5 বছরের 1 টাকার আজকের মূল্য কত। 5 বছরে আমাদের 1 টাকা করে যদি কাউন্ট করি, প্রতি বছরে যদি 1 টাকা করে 5 টাকা হওয়ার কথা না। তো 5 টাকার আজকের মূল্য হইতেছে একসাথে ডিসকাউন্টিং করে 9% ডিসকাউন্টিং করে 3.8897। সূত্রটা কি ছিল, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n ভাগ r, অর্থাৎ r এর মান এখানে এই যে 0.90, 9% মানে 0.90। ঠিক আছে। তো হিসাব করে আমরা দেখলাম 3.8897। তাহলে এই 3.8897 এর সাথে এই 72,000 গুণ করে আমরা পেলাম 2,80,058 টাকা। এটা কোন অপশনে, লিজ অপশনের বর্তমান মূল্য। তার মানে আমি একটা অপশনের কাজ করে ফেলছি। তো অনেক সময় বড় অঙ্কের কারণে আমি সবসময় এটা সবাইকে বলি যে একদম শেষে দিতে, কারণ অঙ্কটা একটু বড় থাকে। তো তো শুরুতে দিতে গিয়ে যদি কোনো জায়গায় প্যাচ লাগায় ফেলো, পরে বাকি অঙ্কগুলোর উপরে এটা ইম্প্যাক্ট করবে, তো সমস্যা হয়ে যাবে, যে তোমার মাথায় একটা টেনশন কাজ করবে, কিরে আমি অঙ্কটা মিলাইতে পারলাম না, পরে দেখবে সব অঙ্কের মধ্যে প্যাচ লাগতেছে। এই জন্য বড় অঙ্ক যত সহজই দেখ,
একটু শেষে দেওয়াই ভালো, ঠিক আছে? কারণ একটা জায়গায় প্যাঁচ লেগে গেলে তোমার ঝামেলা হয়ে যাবে। এই জন্য তো অনেক সময় শেষে দিতে গিয়ে অনেকের সময় হাতে থাকে না, ঠিক আছে, যে শেষ মুহূর্তে দিতে যায়, সময় কম। তো এই এই অঙ্কের একটা সুবিধা আছে, সুবিধাটা হলো দুইটা পার্ট, তো তুমি একটা পার্ট করতে পারো, তুমি কিছু না কিছু মার্ক পাবা। অর্থাৎ 10-এর মধ্যে মনে করো 3-4 পেয়ে যাবা যদি শুধু লিজ অপশনও করো, ঠিক আছে? এই জন্য আমি এটা সবসময় শেষে দিতে বলি যত সহজ অঙ্ক এই এই চ্যাপ্টার থেকে। এই ছিল আমাদের লিজ অপশন। এটা আমার লিজ অপশনে দুইটা কাজ, অ্যানুয়াল লিজ রেন্ট বের করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে পিবি অফ লিজ অপশন বের করা। এই অঙ্কের মধ্যে আমাদের একটা করা লাগে নাই, কারণ ওটা দেওয়া ছিল, লিজ অ্যানুয়াল লিজ রেন্টটা দেওয়া ছিল বা পেমেন্ট দেওয়া ছিল। আমাদের সেকেন্ড কাজটা করতে হয়েছে। হ্যাঁ, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা লোন অপশন করব। তো লোন অপশনের পার্টটা একটু বড়, 5টা ওয়ার্কিং করতে হয় তোমাকে। 5টা ওয়ার্কিং করলেই তোমার ওই যে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সেটা বের হবে, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট বের করা, ঠিক আছে? আমরা প্রতি বছর যদি আমি ভাই কোনো এটা তো লোন পেমেন্ট। সরি লোন, হ্যাঁ সরি, তো আমরা কি করছি অ্যানুয়াল লোন পেমেন্ট, অর্থাৎ আমরা যদি কোনো কোম্পানির কাছ থেকে বা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে সম্পদটা কিনতে চাই, তাহলে আমাকে তাকে কত করে দিতে হবে প্রতি বছর সেটা বের করবো। আগেরটা বের করছি লিজিং কোম্পানির কাছ থেকে সম্পদটা লিজ নিয়ে যদি ব্যবহার করতে চাই তাহলে কত করে ভাড়া দেওয়া লাগবে। আর এখন করব যদি কোনো কারো কাছ থেকে লোন নিয়ে কাজ করি, লোন নিয়ে সম্পদটা সরাসরি কিনে ফেলি, কিনে ওই সম্পদটা আমি ব্যবহার করবো, কারণ কিনে ফেললে তো সম্পদটা আমাদেরই হয়ে গেল না। তো যাদের কাছ থেকে আমি লোন নিব তাকে কত করে লোন পেমেন্ট করতে হবে অর্থাৎ লোন পরিশোধ করতে হবে সেটা আমরা বের করবো সেম একই ওয়েতে। লিজ যেভাবে বের করব লোনও সেম ওয়েতে করব। তো লিজের সময় লিজের একটা রেট দেওয়া থাকবে, লোনের সময় ইন্টারেস্ট রেটটা থাকবে, ঠিক আছে? দুইটা ক্ষেত্রে কিন্তু রেটটা ভিন্ন থাকে। অর্থাৎ যখন তুমি লিজ দিবা লিজের একটা রেট থাকবে, গ্রোস গ্রোস রেট বা রেভিনিউ এরকম কিছু লেখা থাকবে। যখন এটাগুলো আমরা আরো ক্লিয়ার হবো, এরকম অঙ্ক আছে যে যদি লিজ অপশনে পেমেন্টটা বের করতে তাহলে কিভাবে করবে, ওইখানে আর গেলাম না। আর লোন অপশনে অলওয়েজ ইন্টারেস্ট রেট নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? কারণ আমি তো ঋণ নিছি, ঋণের এগেনস্টে কি দিতে হয়, সুদ দিতে হয়, তাহলে ওই সুদটাই আমাদের খরচ, ওই রেটটা নিয়ে আমরা এখানে কাজ করবো। তো এটাও এখানেও ওই সেম ওয়ে, বিগিনিংও হইতে পারে, এন্ডিংও হইতে পারে। ওইখানে লেখছি এএলআর আর এখানে এএলপি লেখছি, যে লোন পেমেন্ট, ঠিক আছে? তো এইটা দুইটা ওয়ে, একটা হলো বছরের শুরুতে যদি কিস্তি দেয় তাহলে একরকম, বছরের শেষে কিস্তি দিলে আর এক রকম হবে। এই ছিল আমাদের ফার্স্ট ওয়ার্কিং মনে রাখবা, যে অ্যানুয়াল লোন পেমেন্ট বের করতে হবে। 2 নাম্বার বের করতে হবে ইন্টারেস্ট, ঠিক আছে? তো ইন্টারেস্ট কিভাবে করব, এই ছকটাও তোমরা পরিচিত যারা ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং করে এই ফিনান্সের মধ্যে করে আসছো। লোন অ্যামortization শিডিউল তৈরি করতাম আমরা, এখন কে কে করছো খেয়াল নেই, তারপর আমি এখানে আবার শিখাই দিতেছি। টাইম ভ্যালু অফ মানির মধ্যে লোন অ্যামortization শিডিউল ছিল, তারপরে এই এই আরেকটা চ্যাপ্টার ছিল তোমার কি বলে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, ফিনান্সের মধ্যে একটা চ্যাপ্টার ছিল, ওইখানেও ব্যালন পেমেন্ট মেথড, রিকভারি মেথড নামে একটা না দুইটা অঙ্ক করছিলাম। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা বেশি অঙ্ক ছিল না, জি ভাই 2-3টা ছিল। করছিলাম। ওই চারটাই আমরা এখন শিখবো যে কিভাবে এই শিডিউলটা তৈরি করে। তুমি যে ব্যাংক থেকে বা কারো কাছ থেকে ঋণ নিছো, তো প্রতি বছর কত দিতেছো, প্রতি বছর শেষে কত ব্যালেন্স থাকতেছে, আর ইন্টারেস্ট কত দিতেছো, আর ভাড়া কত, লোন কত টাকা পরিশোধ করতেছো, এই হিসাবগুলো এখানে করা হবে, ঠিক আছে? সাপোজ মনে করো 5 বছরের অঙ্ক, প্রথমে আমি ইয়ার লিখবো, ইয়ার গুলো সিরিয়াল বাই সিরিয়াল লিখবো, ওই আগেরটার মতো না 1 থেকে 5 ওইভাবে লিখবো না, লিখবো 1 2 3 4 5 এরকম ভাবে, বুঝতে পারছি? এবং কেন এভাবে লিখবো এটা একটু পরে বলতেছি, ঠিক আছে? আগেরটা কেন একসাথে লিখছিলাম, কারণ প্রতি বছর ভাড়া তো আমার একই ছিল, এই জন্য 1 থেকে আমি 5 লিখতে পারছি, ঠিক আছে? আর এইটাতে কেন আমি ভেঙে ভেঙে লিখবো তার ব্যাখ্যাটা একটু পরে দিতেছি। বিগিনিং ব্যালেন্স, অর্থাৎ তুমি কত টাকার সম্পদ নিয়ে কাজ করতেছো সেইটা। আমরা যে অঙ্কটা মাত্র করে আসলাম সেটা কত ছিল, 3,35,222 না কত সামথিং ছিল। তো ওই টাকাটা আমরা এখানে বসাবো, বিগিনিং ব্যালেন্স অর্থাৎ সম্পদের প্রারম্ভিক মূল্য কত, বা তুমি কত টাকা সম্পদ কেনার জন্য লোন দিছো সেটা। এএলপি অ্যানুয়াল লোন পেমেন্ট, অর্থাৎ তুমি কত টাকা করে ভাড়া দিতে, সরি, ঋণ পরিশোধ করতেছো সেটা, যেটা আমরা এই যে 1 নাম্বার ওয়ার্কিং এ করবো, ঠিক আছে? 4 নাম্বার ঘর হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কার উপর ধরা হবে উপরে বলে দিছি, 2 নম্বর যে ঘর, ঠিক আছে, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স, এটার উপরে পার্সেন্টেজ করব এবং সুদের হার কোশ্চেনে দেওয়া থাকবে।
যেটা আমরা একটু আগে দেখে আসছি 15%। তার মানে এই বিগিনিং ব্যালেন্সের উপরে 15% আমরা ইন্টারেস্ট ধরবো। তারপরে আসবে কি প্রিন্সিপাল পেমেন্ট, অর্থাৎ আসল টাকা কত। ঠিক আছে, তোমার এএলপি অর্থাৎ অ্যানুয়াল লোন পেমেন্ট, এই লোন পেমেন্টের মধ্যে দুইটা জিনিস থাকে। ঠিক আছে, অ্যানুয়াল লোন পেমেন্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা থাকে সুদ আর থাকে কি আসল। সুদ আর আসল মিলে হয় কিস্তির পরিমাণ। বুঝতে পারছি, সুদ এবং আসলের যেই সমন্বয় সেটাকে আমরা বলতেছি অ্যানুয়াল লিজ পেমেন্ট। তো আমাকে এক ভাইবা পরীক্ষা কোশ্চেন করছিল যে কিস্তির মধ্যে কয়টা জিনিস থাকে। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি দুইটা জিনিস থাকে, ইন্টারেস্ট থাকে আর হচ্ছে কি আসল টাকা থাকে। সুদ আর আসল মিলে হচ্ছে কিস্তির পরিমাণটা তৈরি করা হয়। তো আমাদের কোশ্চেনে আমরা তো এখানে ওয়ার্কিং করে সুদ আসল বের করতেছি নাকি। সুদ আসল থেকে তুমি যদি সুদ বাদ দাও তাহলে তুমি কি পাইতেছো, আসল কত করে পরিশোধ হইতেছে। তো বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে তুমি ইন্ডিং ব্যালেন্স পাবা। এটা হলো প্রথম বছর। ঠিক আছে, ঠিক সেকেন্ড বছরে যখন যাবা তখন এইখানকার যে ইন্ডিং ব্যালেন্স হয়েছে সেই ইন্ডিং ব্যালেন্স দ্বিতীয় বছরের শুরুতে আবার বলবে। যে ব্যালেন্সটা আসবে ওইটার বসাবো। তারপরে আমরা এআরপি তো সব বছরে একই থাকবে, অ্যানুয়াল লোন পেমেন্ট প্রতি বছর সমানই থাকে। ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাবে না। কেন ইন্টারেস্ট চেঞ্জ হবে, কারণ ইন্ডিং ব্যালেন্স তো আর বিগিনিং ব্যালেন্সের সমান ছিল না। এই ইন্ডিং ব্যালেন্সটাই যেহেতু বিগিনিং হইতেছে তার মানে এখানে ইন্টারেস্টও চেঞ্জ হবে। আর এই যে ইন্টারেস্ট বারবার চেঞ্জ হবে, অর্থাৎ আস্তে আস্তে টাকা কমতে থাকবে ব্যালেন্স, আর ইন্টারেস্টও কি করতে হবে, এই কমতে থাকবে। ঠিক আছে, আর এই যে পরিবর্তন আসতেছে নাকি, প্রথম বছর যে এরকম ইন্টারেস্ট আসবে দ্বিতীয় বছর তার ওই রকম ইন্টারেস্ট আসবে না, কমে আসবে। তৃতীয় বছরে ইন্টারেস্ট কমে আসবে। কেন কমবে, কারণ আমার লোনটা আস্তে আস্তে কমতেছে, পরিশোধ করতেছে, আর লোনটা কমে আসতেছে, সুদও কমে আসতেছে। এই জন্য আমাদের কি করতে গেছে, বছরটা ভেঙে ভেঙে লিখতে হয়েছে। ওই যে 1 থেকে 5 একবারে লেখা যাবে না, ভেঙে ভেঙে লিখতে হবে। এই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো ইন্টারেস্টটা প্রতি বছর সেম না। প্রতি বছর যদি সেম হয়তো তাহলে তুমি 1 থেকে 5 ডাইরেক্ট লেখা দিতে পারতা। ঠিক আছে, এই ছিল আমাদের সেকেন্ড কাজ। এরপর আসি থার্ড কাজ। থার্ড কাজ বলছে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন। এটাও আমরা শিখে আসছি ফিনান্সের মধ্যে বা অ্যাকাউন্টিং এও অনেক করছো। দুইটা পদ্ধতি আমরা এখানে অবশ্যই শিখবো, আরো অনেক পদ্ধতি আছে। তো আমাদের পরীক্ষায় নর্মালি স্টেট লাইন মেথডটাই আসে, রিটার্ন ডাউন ভ্যালু মেথড খুব কম, মানে খুব রেয়ার কেসে আসে, স্টেট লাইনটাই বেশি আসে। এবং স্টেট লাইনের আবার দুইটা সূত্র আছে। একটা হলো স্টেট লাইন যদি বলে যে আমাদের সরাসরি বললো কোশ্চেনে যে অবচয় ধরা হয় স্টেট লাইন বেসিসে, এতটুকু বলে দিল। তো আমরা কি করবো, কস্ট মূল্য থেকে স্যালভেজ ভ্যালু ভাগ দিব, লাইফ দ্বারা ভাগ করবো, অর্থাৎ অ্যাসেটটা আমি কতদিন ব্যবহার করতে তার সময় দিয়ে ভাগ করবো। আবার অনেক সময় বলে দেয় স্টেট লাইন বেসিস বলে দেয়, সাথে আবার বলে দেয় ফুল কস্টের উপর অবচয় ধরতে। ঠিক আছে, যদি এই কথাটা লেখা থাকে ফুল কস্টের উপর, তখন কিন্তু আমরা সেলভেজ ভ্যালু বাদ দিব না, কারণ তোমাকে বলেই দিছে যে সম্পদের মোট মূল্যের উপর অবচয় ধরতে। সেই ক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট সময় শেষে যেই টাকাটা ফেরত পাবা বা যেই মূল্যটা পাবা ওইটা বাদ দেওয়া যাবে না, তখন শুধুমাত্র ফুল কস্ট লেখা থাকে। হ্যাঁ, তো আমরা খেয়াল রাখবো যে ফুল কস্ট বলে কিনা। এটাও তত একটা আসে না, তোমাকে একটু কনফিউজ করার জন্য দিতেও পারে পরীক্ষায়। নর্মালি আমাদের স্টেট লাইন নর্মাল নিয়মে আসে। তারপরে এগুলো একটু জেনে রাখবো, কারণ তুমি পুরো অঙ্ক পারো, একটা জিনিস না জানার কারণে তুমি অঙ্কটা সলভ করতে পারতেছো না, বা দিয়ে আসছো, দিয়ে এসে বাসায় একজন এসে বললো স্যারে যে এইভাবে করছি, স্যার তো বলবে যে হয় নাই, বলে দিছে ফুল কস্ট। এই জন্য খুঁটিনাটি জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে, কারণ প্রতিবারই যে সেম দিবে তারও কোনো নাই। ঠিক আছে, তো এই হলো আমাদের স্টেট লাইন মেথডে দুইটা, একবার হলো নর্মাল নিয়ম আর একটা হলো যদি ফুল কস্টের উপর বলে তাহলে এইভাবে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো রিটার্ন ডাউন ভ্যালু মেথড, অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ঠিক আছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথমে এখানে বছর লিখবো, মনে করো 5 বছর, তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, ইন্টারেস্ট যেমন লিখবো এইভাবে আমরা সাজাবো। বুক ভ্যালু বা বিগিনিং ব্যালেন্স, সম্পদের প্রাথমিক মূল্য কত ছিল সেটা বসাবো। অবচয়ের একটা রেট দেওয়া থাকবে, রিটার্ন ডাউন ভ্যালুর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া থাকবে। সেই অবচয়ের হার অনুযায়ী এই 2 নাম্বার গড়, অর্থাৎ বিগিনিং বুক ভ্যালু বা বিগিনিং ব্যালেন্সের উপর পার্সেন্টেজ করব। বুক ভ্যালু থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাবো রিটার্ন ডাউন ভ্যালু। এই রিটার্ন ডাউন ভ্যালুটা আবার পরবর্তী বছরের শুরুতে বলবে, এটাকে আমরা ইন্ডিং ব্যালেন্সও বলতে পারি। ঠিক আছে, ইন্ডিং ব্যালেন্স। এই ছিল অবচয়ের পার্ট। থার্ড কাজ, তার মানে কি দুইটা জিনিস কিন্তু আগের শেখা। এক হলো না, তিনটা জিনিস আগে শেখা, কারণ এইটা শিখছিল টাইম ভ্যালু অফ মানির মধ্যে, এটা শিখছো, এটাও টাইম ভ্যালু অফ মানির মধ্যে ছিল, ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে ছিল।
এই স্টেট লাইন মেথডে তুমি অবশ্যই একটা চ্যাপ্টারই ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, যারা ম্যানেজমেন্টেরও ছিল ফার্স্ট ইয়ারে ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার। তারপরে এই তিনটা জিনিসই কিন্তু পুরান জিনিস, ওইগুলোই খালি একটু সাজায় একটার পরে একটা আমরা করতেছি। কেউ চাইলে ইন্টারেস্ট পরে ডিপ্রেশন আগেও করতে পারে, ঠিক আছে, ডিপ্রেশনের কাজ ছোট তো, এইটা আগে করে ইন্টারেস্ট পরেও করা যায়, সমস্যা নেই, আগে পরে হলে। আমাদের 4 নাম্বার কাজ, 4 নাম্বার কাজ হলো ট্যাক্স সেভিং বের করা। ট্যাক্স সেভিং অর্থাৎ আমাদের কয়েকটা জিনিস আসবে এখানে ট্যাক্স সেভিং। সেটা হলো প্রথমে বছর থাকবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবো, 3টা জিনিসের উপর ট্যাক্সের সেভিং হয়। তুমি যেই সম্পদটা নিতেছো আগে নিছিলে কি ইজারার মাধ্যমে, ঠিক আছে, আর এখন নিতেছো কি লোনের মাধ্যমে, অর্থাৎ লোন দিয়ে তুমি সম্পদটা কিনবা, কিনে ইউজ করবে। যখন তুমি লোন নিবা তোমার মাথায় থাকতে হবে যে মিনিমাম 3টা কস্ট থাকবে, ম্যাক্সিমাম 3টা কস্ট থাকবে। আমাদের 3টার কমও থাকতে পারে, 2টা থাকতে পারে, 2টা তো মাস্ট থাকবেই, ঠিক আছে, 3টা থাকতে পারে। তো আমাদের ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, তুমি যেহেতু লোন নিছো, ঠিক আছে, লোন নেওয়ার বিপরীতে তোমাকে কি দিতে হবে, লোনের বিপরীতে সুদ দিতে হবে, এটা অবশ্যই থাকবে, ঠিক আছে, এটা মিস যাবে না। ডিপ্রিসিয়েশন, যেহেতু তুমি সম্পদ কিনছো প্রতি বছর তোমার অবশ্যই এটার অবচয় হবে ব্যবহার করলে, ঠিক আছে, এই দুইটা কোনোভাবেই মিস যাবে না, এটা সবসময় থাকবে। ইন্টারেস্ট এবং ডিপ্রিসিয়েশন, মেনটেন কস্ট থাকতেও পারে নাও থাকতে পারে কোশ্চেনে, ঠিক আছে, রক্ষণাবেক্ষণ খরচ যদি থাকে তাহলে এটাও কিন্তু তোমার জন্য খরচ। অর্থাৎ তোমার জন্য 3টা খরচ একটা সম্পদ কিনতে গেলে বা লোন নিয়ে যদি ব্যবহার করতে চাও, তখন ইন্টারেস্ট যাবে, ডিপ্রিসিয়েশন যাবে, মেনটেন কস্ট যাবে, নাকি। এই 3টা খরচকে আমরা একত্রে করব, হবে কি টোটাল কস্ট। আর এই টোটাল কস্টের উপরে আমরা কি করব, পার্সেন্টেজ করব, ওই যে 40% কোশ্চেনে ছিল, বা যা থাকবে অত দিয়ে কাজ করবো। আমরা যে অঙ্কটা দেখতেছিলাম সেটা 40% ছিল, তো সেই অনুযায়ী আমরা ট্যাক্স সেভিং বের করবো, ঠিক আছে। তারপরে লাস্ট ফিনিশিং কাজ, যেটার জন্য এত আগে 4টা কাজ করা, আগে 4টা কাজ করছি শুধুমাত্র এই ঘরটা করার জন্য, এখন যেটা আমরা করবো দেখতেছি, লাস্ট ফিনিশিং এ কি করতেছি আমরা, এইটাও কিন্তু 8টা ঘরই। লিজ অপশনে যেই ঘর, লোন অপশন কিন্তু সেম ঘরই, দেখো একটু, এই যে দেখায় আমার ইয়ার, এএলআর, মেনটেন কস্ট, টিসিএফ, টিএস, নিট ক্যাশ ফ্লো, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি, এখানেও কিন্তু সেমই, দেখো ইয়ার এখানে অ্যানুয়াল লোন পেমেন্ট লিখছি, এএলপি দিচ্ছি, এই জন্য মেনটেন কস্ট, টোটাল ক্যাশ ফ্লো, টিএস, নিট ক্যাশ ফ্লো, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি। তাহলে এখানে একটু পার্থক্য কি, ওইখানে মেনটেন কস্ট আমরা বাদ দিছি, আর এখানে অলওয়েজ যোগ করবো মেনটেন কস্টটা যদি থাকে কোশ্চেনে, অ্যানুয়াল লোন পেমেন্টের সাথে মেনটেন কস্টও আমরা যোগ করব। তো এখানে কিছু মিনিং দেওয়া আছে যে আমরা যেগুলো বললাম, এএলআর, অ্যানুয়াল লিজ রেট, এএলপি, অ্যানুয়াল লোন পেমেন্ট, মেনটেন কস্ট, টোটাল ক্যাশ ফ্লো, ট্যাক্স সেভিং, নিট ক্যাশ ফ্লো, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি, প্রেজেন্ট ভ্যালু। তো এই 5টা কাজ করে আমাদের সর্বশেষ এইখানে এই যে 8 নাম্বার ঘরে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা দেখে আমরা মন্তব্য দিব। এই রেজাল্টের সাথে আমরা এই যে লোনের যে 2 নাম্বারের যে কাজটা করছিলাম, এখানে না সরি উপরে, হ্যাঁ, এই যে পিবি, অর্থাৎ 2টা পিবি দেখে আমরা ডিসিশন দিব, ঠিক আছে। দেখি এখন এখানে কি করছি আমরা। ভাই হ্যাঁ বলো। ওই চারটাতে একটু যান, একটা জিনিস দেখাই। হ্যাঁ বলো। এই যে দেখেন টিসিএফ এর ঘরে উপরে 2+3 লেখা, দুইটা যোগ হইব, আগেরটা তো বিয়োগ হইছিল। হ্যাঁ হ্যাঁ, লোন লিজ অপশনের ক্ষেত্রে অলওয়েজ বিয়োগ হবে যদি কিছু বলা না থাকে। আমরা যে একটা শর্ত দেখে আসছিলাম যে কে বহন করে, ওইটা যদি কিছু বলা না থাকে তখন আমরা অলওয়েজ বিয়োগ করবো লিজ অপশনে। আর লোন অপশনে যাই বলা থাকুক না এটা অলওয়েজ যোগই হবে। কারণ কি, কারণ এই ইজারা, ওটা আসলে ইজারা গ্রহিতা না, আর এখানে কি করে সে ঋণ নিতেছে, ঋণ নেওয়ার কারণে তাকে কিন্তু প্রতি বছর যার কাছ থেকে ঋণ নিছে তাকেও টাকা দিতে হইতেছে, আবার তাকে কিন্তু ওই মেশিনটা চালানোর জন্য যে খরচ সেটাও কিন্তু তার বহন করতে হইতেছে, অর্থাৎ কি দুইটাই তার জন্য খরচ। এই 2টা খরচ যোগ করে টোটাল ক্যাশ ফ্লো বানাইছি। আর আগেরটা কেন বিয়োগ করছি, নর্মালি আমরা লিজ অপশনে ধরে নেই যে এটা মালিক বহন করে মেনটেন কস্টটা, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া থেকে ওটা বাদ দিয়ে অবশিষ্ট অংশটাকে কাউন্ট করা হয়। বুঝতে পারছি? এখন জি ভাই দেখি, বুঝছি। এখন দেখি যে অঙ্ক কিন্তু ইজি, কারণ একই ওয়েতে দেখবো সবগুলো অঙ্ক হইতেছে। প্রথম প্রথম মনে হইতেছে যে অনেক কাজ, কিন্তু এই কাজগুলো 2-3 বার করলে মুখস্থ হয়ে গেলে প্রত্যেক অঙ্ক দেখবে এইগুলোই করতেছে ঘুরে ফিরে। ওই অন্যান্য অঙ্কের মতো না যে অঙ্ক চেঞ্জ করলাম সূত্র চেঞ্জ হয়ে গেল সবকিছু চেঞ্জ, ওই রকম না। এই চ্যাপ্টারটা একটা সুবিধা হলো সবকিছু একই, খালি অঙ্কটা একটু বড় দেখে একটু বিরক্ত লাগতে পারে, ক্যালকুলেশন বেশি। হাত যাদের চালু ওদের বেশিক্ষণ লাগবে না অঙ্ক করতে।
আচ্ছা, তো আমরা এখন লোন অপশনে যাই। হ্যাঁ, লিস্ট তো আমরা দেখে ফেলছি এবং এখানে নোটগুলো আমি এগুলো খাতায় তুলতে হবে না, অর্থাৎ এগুলো আমরা জাস্ট কিভাবে শর্টকাটে ক্যালকুলেটরে করা যায় বা কেন 6 11 8 গান নিলাম এগুলো একটু ডিটেলস দিছি। ক্যালকুলেটরে যে এই কাজটা কিভাবে শর্টকাটে করবে এখানে দেওয়া আছে নিচে 1 - 1 একবারে ক্যালকুলেটরে ডিরেক্ট মানটা এসে পড়ে, ভেঙে ভেঙে না করে। তো আমরা এখন লোন অপশনে যাই। ভাই লোন লিজ অপশন তো খাতায় উঠাই নাই। সেটা একসাথে তুলো, সমস্যা নেই, আমি একটু শেষ করে নিই। দুটো একসাথে তুলো। টু টেক লোন ফ্রম জনতা ব্যাংক থেকে ঋণ নিছে 15% সুদে, ঠিক আছে, রিপেয়েবল অ্যানুয়ালি এট দ্য এন্ড অফ 5 ইয়ার ইজ ইকুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ জনতা ব্যাংক থেকে ঋণ নিবে এবং এই ঋণের টাকাটা প্রতি বছরের শেষে 5 বছর সমান কিস্তিতে পরিশোধ করবে। দ্য ইকুইপমেন্ট উইল বি ডিপ্রিসিয়েট অন দ্য স্টেট লাইন বেসিস, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হবে এবং ট্যাক্স রেট হবে 40%। তো বলছে হুইচ অফার দ্য কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড, কোম্পানি কোন অফারটা নিবে, এবং এই ডিসিশনটা চাওয়ার কারণেই কিন্তু আমাদের দুইটাতেই আমাদের ওয়ার্কিং করতে হয়েছে। প্রথমটায় একটা ওয়ার্কিং করতে হয়েছে, পরেরটায় 5টা ওয়ার্কিং করতে হয়েছে, টোটাল 6টা ওয়ার্কিং করে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করে ডিসিশনে যাইতে হয়। তো এখন আমরা কি করব, ফার্স্ট আমরা শিখছিলাম লোন পেমেন্ট কত করে হবে সেটা বের করা। পিবি ইজ ইকুয়াল টু, কেন এটা করলাম, কারণ আগে লিজে দেওয়া ছিল কিন্তু লোনে এটা দেওয়া নাই, লোনে আমাদের বের করতে হয়, ম্যাক্সিমাম টাইমে বের করতে হয়, লোনে সচরাচর থাকে না, যদি অঙ্ক তারা ছোট করে দিতে চায় তাহলে দিয়ে দিবে। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ কত টাকার তুমি সম্পদের কাজ করবো সেটা, অর্থাৎ 3,35,220 টাকা, প্রতি বছরের ভাড়া কত আছে সেটা বের করবো, এই জন্য এএলপি লিখে রাখছি। 1 - 1 + আর এর মান ছিল যে ইন্টারেস্ট রেট, আমরা বলছিলাম যে লোন পেমেন্টের সময় অলওয়েজ ইন্টারেস্ট রেটটা আমরা এখানে বসাবো। প্রশ্নে 15% ইন্টারেস্ট রেট ছিল এবং 5 বছর ছিল, হিসাব করে আমরা পাইতেছি 1 লাখ টাকা প্রতি বছর ঋণ পরিশোধ করতে হবে। যদি আমি সম্পদ 3,35,220 টাকার সম্পদ কিনতে চাই ব্যাংক থেকে ঋণ নিয়ে, তাহলে আমাকে প্রতি বছর 1 লাখ টাকা করে ঋণ পরিশোধ করতে হবে সুদ আসল সহ, ঠিক আছে। তো সেকেন্ড কাজ কি ছিল আমাদের, ইন্টারেস্টের একটা শিডিউল তৈরি করা, অর্থাৎ মোট কত টাকা ভাড়া দেওয়া হলো, ঋণ পরিশোধ করা হলো, কত ইন্টারেস্ট দেওয়া হলো এবং কত হাতে আছে প্রতি বছর শেষে, সেটার একটা শিডিউল তৈরি করবো। তো প্রথমেই আমাদের টাকা ছিল 3,35,220 টাকা, প্রতি বছর আমরা ঋণ পরিশোধ করেছি 1 লাখ করে, যেন প্রতি বছর সেম অ্যামাউন্ট আমরা বসায় দিব। নিয়ম কি, এই প্রথমে এইভাবে গড় করব, উপরে নাম্বারিংটা জরুরি না, বোঝার সুবিধার্থে আমি নাম্বারিং করছি। ইয়ার থাকবে বিগিনিং ব্যালেন্স এএলপি ইন্টারেস্ট, পিপি মানে প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। তো প্রথম বছরে আমরা 3,35,220 বসাই দিব, 1 লাখ টাকা যেহেতু সবারই সমান, এই জন্য 1 লাখ করে বসাই দিলাম। ইন্টারেস্ট প্রতি বছর চেঞ্জ হবে, তো এই জন্য একসাথে বসানো পসিবল না, একটা লাইন শেষ করে 1 বছর শেষ করে পরের বছরের কাজ করতে হয়। কিন্তু এইগুলো তুমি আগেই বসাই ফেলতে পারবে, 1 লাখ, 3,35,220, 1 থেকে 5, এগুলো তুমি একসাথে বসাইতে পারবা। কিন্তু এই বিগিনিং ব্যালেন্স একটা একটা করে শেষ করতে হবে, পরেরটাই যাইতে হবে। অর্থাৎ 3,35,220 টাকার উপরে 15% সুদ ধরলে আসতেছে 50,283 টাকা। আর সুদ আসল মিলে হলে 1 লাখ, আর সুদ যদি 50,283 টাকা হয়, আসল কত হবে 49,717 টাকা, যেটা আমরা এই দুটো বিয়োগ করে পাইলাম। আর ইন্ডিং ব্যালেন্স পাবো বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিয়ে, ঠিক আছে, অর্থাৎ 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘরটা বাদ দিলে আমি পাইতেছি ইন্ডিং ব্যালেন্স। এই ইন্ডিং ব্যালেন্সটা পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স হবে। আবার পুনরায় এই বিগিনিং ব্যালেন্সের উপর 15% সুদ ধরলে আসবে 42,825 টাকা। এই 1 লাখ থেকে 42,825 টাকা বাদ দিলে হবে 57,175 টাকা। আর আমরা বলছিলাম বিগিনিং ব্যালেন্স থেকে ইন্ডিং প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিলে ইন্ডিং ব্যালেন্স, সেই ইন্ডিং ব্যালেন্স আবার আসবে। এইভাবে করতে করতে যে লাস্টের দিক দিয়ে কি হবে, সর্বশেষ মনে করে এটা আমি বের করলাম, এই ব্যালেন্সটা আবার আমরা এখানে বসাবো। বসানোর পর এই টাকার উপর আবার পার্সেন্টেজ যদি করি, তাহলে কিন্তু 13,036 টাকা হয় না, পার্সেন্টেজ করে দেখো 13,036 টাকা হয় না, কত আসে একটু দেখো তো, ক্যালকুলেটরটা নেই। ভাই 1344.6। 1344 না, তো দেখছো কয় টাকা কম বেশি, প্রায় 8 টাকা কম বেশি নাকি, প্রায় 8 টাকার মতো কম বেশি আছে। তো আমাদের নিয়ম হচ্ছে শেষের বছর যে পার্সেন্টেজ করব না, শেষের বছর আমরা কি করব,
এই যে বিগিনিং এই অ্যানুয়াল লিজ অ্যানুয়াল লোন পেমেন্ট এবং বিগিনিং ব্যালেন্স, এই দুইটার যে পার্থক্যটা, সেই পার্থক্যটাই হবে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, আমি আবার বলি যে শেষের বছর লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বলো বা ইন্টারেস্টের শিডিউল বলো, আমরা কি করব, শেষের বছর যে ইন্টারেস্টটা সেটা পার্সেন্টেজ করব না, সেটা বের করার নিয়ম হচ্ছে সুদ আসল থেকে বিগিনিং ব্যালেন্স আমরা বাদ দিব, যে অবশিষ্ট টাকা থাকবে সেই অবশিষ্ট টাকা হবে ইন্টারেস্টের ঘরে। ঠিক আছে, অর্থাৎ কেন আমি এই কাজটা করলাম, কারণ আমি যদি ওই 13,044 টাকা বসাইতাম, অঙ্কের শেষে 8 টাকা এখানে থাকতো, এখানে কোনোভাবেই কোনো টাকা রাখা যাবে না, আমাদের ইন্টারেস্টে কম বেশি করে আমাকে এখানে নীল করতে হবে। বুঝতে পারছি? শেষের বছর তাহলে সুদ আসল ভাই থেকে, আমরা করার সময় এই জায়গায় একটা স্টার চিহ্ন দিয়ে রাখতাম আর কি। হ্যাঁ হ্যাঁ স্টার চিহ্ন দিয়ে রাখা যাবে, নিচে আবার নোট দিত যে ইরোর, হ্যাঁ না ইরোরের একটা নোট দিত। এই কাজটা যে হ্যাঁ হ্যাঁ ব্যাংক স্টেটমেন্টের মধ্যে চাইলে ওরা এরকম একটা স্টেটমেন্ট দেয়। ঠিক আছে, দেখবে এখানে ইন্টারেস্ট 2 টাকা 1 টাকা কম বেশি হয়। যদি এটা তুমি এক্সেলে করো বা সফটওয়্যারে করো তাহলে আরো কম আসবে। এখানে যেমন 8 টাকা কম বেশি হয়েছে না, ওখানে অত কম বেশি হবে না, আরেকটু কমে আসবে। কারণ এটা তখন অ্যাকুরেট মানটা 1 লাখই যে তাও কিন্তু না, কারণ কি এইখানে যে কিছু মান কিন্তু আবার ছেড়ে দিছি ভাগ করার পরে, কিন্তু এই 4টা মানে আসে না, আরো কিছু কিন্তু আসে। ওইগুলো সহ যদি নাও তাহলে একদম অ্যাকুরেটটা আসবে, হয়তো 1 টাকা কম বেশি হইতে পারে। ঠিক আছে, তো আমার অত আর অ্যাকুরেট দরকার নাই। ঠিক আছে, আমাদের ক্যালকুলেটর আসলে করবো। তো এই হলো আমাদের কাজ। তো যেহেতু এইটা থেকে এটা বাদ দিয়ে ইন্টারেস্ট আসতেছে, তার মানে কি এটা থেকে এটা বাদ দিলে ঘুরে ফিরে ওই 86,964 টাকাই আসবে। তুমি চাইলে জানতে পারবা যে সবগুলো ইন্টারেস্ট যোগ করলে তুমি জানতে পারবা টোটাল তুমি ইন্টারেস্ট কত দিছো, আবার সব পেমেন্ট যোগ করেও দেখবা। অর্থাৎ এই যোগফল থেকে এই যোগফল বাদ দিলে তোমার এইটা আসবে, হ্যাঁ লাস্টে নীল হয়ে যাবে লাস্টে। আচ্ছা যাই হোক, ওটার দরকার নাই। থার্ড কাজ ছিল আমাদের অবচয় বের করা। হ্যাঁ, থার্ড কাজ অবচয় বের করা। অবচয় যেহেতু বলছি যে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ রাইট। আমার অঙ্কে কোনো স্যালভেজ ভ্যালু ছিল না, এই জন্য আর শূন্য বসাইছি। আমাদের প্রতি বছর অবশ্যই আসতেছে 67,044 টাকা। ঠিক আছে, ফোর্থ ওয়ার্কিং কি, ট্যাক্স সেভিং বের করা। ভাই লাইভ যেটা এটা কি 5 বছর একটা হুম, যে যে কোনটা? তিন ডিপ্রিসিয়েশনের যে হ্যাঁ লাইফ লেসন হ্যাঁ 5 কি বছর 5 বছরে? লাইফটা, হ্যাঁ অ্যাসেট আচ্ছা। লাইফ, অর্থাৎ টোটাল 5 বছর ছিল। আচ্ছা 4 নাম্বারে কি বলতেছে, আমরা শিখছি ট্যাক্স সেভিং বের করতে হয়। আমরা এটাও বলছি 3টা জিনিসের উপর ট্যাক্স সেভিং হয়, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, মেইনটেনেন্স কস্ট। অঙ্কে মেইনটেনেন্স কস্ট ছিল না, এই জন্য আমাদের 2টা কস্টে আমাদের কাজ করতে হইতেছে। প্রথমে 5 বছর ছিল, 5 বছর বসাইছি। ডিপ্রিসিয়েশন প্রতি বছর ছিল, এই টাকাটা বসাইছি। ইন্টারেস্ট এক এক বছর এক এক রকম হয়েছিল, এই যে এখান থেকে ধরে এনে বসাই দিছে। 15% ঘরে বা 50, 52, 34, 24, 13 এগুলো এখানে বসাই দিছি। 50, 42, 34, 24, 13, হ্যাঁ বসে এই দুটো যোগ করে 40% করছি। বুঝতে পারছি? এগুলো ট্যাক্স সেভিং। আর সর্বশেষ কাজ হচ্ছে পিবি অফ লোন অপশন। তো এখানেও আমরা ওই 6টা ঘরই করবো, কারণ আমাদের অঙ্কে মেনটেনেন্স কস্ট নাই। প্রথম থেকে একবার 5 নাম্বার বছর বসালাম, প্রতি বছর ভাড়া দেওয়া, এই ঋণ পরিশোধ করা হয় 1 লাখ করে। এই ট্যাক্সের সেভিং হয়েছিল, ট্যাক্সের সেভিং আমরা এখানে বসাইছি। আর আগেরটা বসাইতাম কিভাবে, এবার এইটার উপর পার্সেন্টেজ করে না, 1 লাখের উপর ডিরেক্ট পার্সেন্টেজ করছি নিজে, কারণ প্রতি বছর তো একই পরিমাণ ভাড়া দিছি। আর ট্যাক্স সেভিং আমার সেমই আসার কথা, কারণ ওইখানে তো আর ইন্টারেস্ট ছিল না। কিন্তু এইখানে কেন ভেঙে করছি, কারণ ওই যে ইন্টারেস্ট ভিন্ন হওয়ার কারণে প্রতি বছর ট্যাক্সের সেভিংও ভিন্ন হয়ে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে, ডিরেক্ট পার্সেন্টেজ করলে হইতেছে না। এইখান থেকে এটা বাদ দিলাম ওই আগের মতোই। তো নিট ক্যাশ ফ্লো বের হলো, তার সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করে পিবি বের করছে। এখন ডিসকাউন্ট ফ্যাক্টরটা এইভাবে কেন করছি, ওই 9%ই কিন্তু হবে। লিজের ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা বের করে রাখছি আমরা 9, এখানেও ওই 9ই হবে। ওইখানে করছি একসাথে 5 বছরের কাজ, আর এইখানে করছি প্রতি বছর ভেঙে ভেঙে কাজ, সিঙ্গেল অ্যামাউন্ট, অর্থাৎ প্রতি বছর আমরা আলাদা আলাদা ডিসকাউন্ট রেট বের করছি। ভাই হ্যাঁ বলো। নিচে দেখেন ক্যালকুলেটর ইউজে লেখছেন তাপলে এনে চাপলে। আর যাই হোক সমস্যা নেই। আচ্ছা এটা ঠিক, এটা কেউ মুছ সমস্যা এত নেই, ক্যালকুলেট এত কিছু। আচ্ছা সমস্যা নেই, ঠিক করে দিতেছি আমি। ল্যাপটপে চক এই তো পাইছি চক। আচ্ছা তো এখন দেখো এই যেগুলো কেন এইভাবে বের করলাম, যেহেতু আমরা একটা একটা ইয়ার সিঙ্গেল সিঙ্গেল কাজ করতেছি, তো আমাদের সিঙ্গেল যে সূত্রটা ছিল ওই একদম উপরে একটা ছকের মধ্যে দেখে আসি।
অনেক করে আসছে যে 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n এই শর্ত দিয়ে আমরা করব সিঙ্গেল ইয়ারের জন্য। আর অ্যানুইটি ছিল দেখে আমরা ওইভাবে করছি। 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n ওই হ্যাঁ এই যে এখানে একটা উদাহরণ ছিল, ঠিক আছে। ক্যালকুলেটর এইভাবে করলেও তোমাকে সরাসরি মান দেখায় দিবে 1 ইকুয়াল ভাগ 1.09 ভাগ 0.09 ইকুয়াল চাপলে তুমি ইকুয়াল চাপতে থাকবে, পরেরটা ক্রমান্বয়ে আসতে থাকবে, ঠিক আছে। ভুলে আবার দুইবার ক্লিক করে ফেলো না, দুইবার ক্লিক করলে কিন্তু একটা মিস্টেক হয়ে পরেরটা এসে পড়বে, ঠিক আছে। আর তুমি যদি ওইভাবে করতে চাও ভেঙে ভেঙে, যে তুমি লিখলা যে 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার 1, এরপর পরের বছরের জন্য পাওয়ার 2 পাওয়ার 3, এইভাবে পাওয়ার চেঞ্জ করে করে ওইভাবেও করতে পারো, ঠিক আছে। এইভাবে করতে এক্সপার্ট হইতে হবে। এইভাবে করতে যে ভুল ক্রমে ইকুয়াল দুইবার ছেড়ে ফেলছে, তখন কি হবে 9.17 এর পরে 7.72 এসে তুমি তো এখানে বসাই দিলে তো পরের গুলো কমন নাই, কি ভুল আসবে নাকি। এই জন্য সাবধানে করতে হবে, শর্টকাট করতে গেলেও একটু ঠান্ডা মাথায় করতে হবে। তা আমাদের দেখো প্রেজেন্ট ভ্যালু কার কম হয়েছে সবচেয়ে, 2,30,867 আসছে, আর উপরেরটাই কত আসছিল 2,80,000 না। এর কোনটা নিব আমি, লিজ অপশনকে নিব না, সরি লোন অপশনকে নিব, কারণ লোন অপশনের খরচটা কম আসছে। দেখছি কি দ্য লোন অপশন শুড বি সিলেক্টেড, ঠিক আছে। লোন অপশনটা আমরা সিলেক্ট করবো, কারণ প্রেজেন্ট ভ্যালুটা এটার কম, খরচটা আমাদের এই অপশনে নিলে খরচ সবচেয়ে কম হবে, এই জন্য আমরা কিসে যাব, লোন অপশনে যাব, ঠিক আছে। তোমরা কি এখন অঙ্ক করবা নাকি ছবি তুলে রাখবা? দেখো আবার এত করবো বড় না? এত আচ্ছা আমি কি করে দিয়েছি, আমি একটু লাইভটা অফ করে নিই, রেকর্ডিংটা অফ করে নিই।